আমাদের আজকের আলোচনায় স্বাগত। আমরা তো সবাই জানি যে শব্দ দিয়ে কথা বলি, কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে শব্দ নিজেই একটা অস্ত্র হতে পারে? অবশ্যই হতে পারে। ক্ষমতা ধরে রাখা, কাউকে প্রভাবিত করা, এমনকি সত্যিটাকে আড়াল করার জন্য তো ভাষা ব্যবহার করা হয়। ঠিক। আমাদের কাছে একজন শ্রোতার পাঠানো একটা জিআরই শব্দ তালিকা আছে। এখন তালিকাটা দেখে প্রথমে মনে হতে পারে এটা শুধু পরীক্ষার প্রস্তুতি, হ্যাঁ, সাধারণভাবেই তাই মনে হবে। কিন্তু এর ভেতরে এমন কিছু শব্দ লুকিয়ে আছে যেগুলো ঠিক এই বিষয়টার উপরেই আলো ফেলে। কিভাবে শব্দের সামান্য পার্থক্য আমাদের চিন্তাভাবনা আর চারপাশের বাস্তবতাকে পুরোপুরি বদলে দিতে পারে। একদম ঠিক পয়েন্টটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যায়। এটা আসলে শুধু শব্দ মুখস্থ করার ব্যাপার নয়। না, বিলকুল না। এটা হলো শব্দের পেছনের কৌশলটা বোঝা। যেমন ধরুন, দুটো যুক্তি শুনতে প্রায় একই রকম লাগতে পারে, কিন্তু একটার উদ্দেশ্য আপনাকে জ্ঞান দেওয়া আর অন্যটার উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করা। একদম আপনাকে বিভ্রান্ত করা। এই পার্থক্যটা ধরতে পারার ক্ষমতাই তো ক্রিটিক্যাল থিঙ্কিং। আজ আমরা এই শব্দ তালিকার গভীরে গিয়ে দেখব কিভাবে ভাষা, ক্ষমতা, প্রতারণা আর আদর্শকে চালনা করার একটা শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। দারুণ একটা ফ্রেমওয়ার্ক। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রায়ই তো এমন হয়, ধরুন কোনো মিটিং বা আলোচনায় কেউ একজন এমন একটা কথা বলেন যা শুনতে খুব গুরুগম্ভীর লাগে, হ্যাঁ হ্যাঁ, হয়। কিন্তু পরেও মনে হয় কথাটা দিয়ে আসলে কি বোঝাতে চাইল। যেমন, টিমওয়ার্ক ছাড়া সাফল্য অসম্ভব। কথাটা তো সত্যি, কিন্তু এটা শুনে নতুন কিছু কি জানা গেল? একদম পয়েন্টে ধরেছেন। এই ধরনের মন্তব্যকেই ইংরেজিতে বলে প্ল্যাটিটিউড। প্ল্যাটিটিউড। বাংলায় বলা যেতে পারে গতানুগতিক বা অন্তঃসারশূন্য উক্তি। এটা এমন একটা কথা যা একসময় হয়তো গভীর ছিল, কিন্তু লক্ষ লক্ষ বার ব্যবহারের ফলে এখন এটা তার ধার হারিয়ে ফেলেছে। আবেদনটা আর নেই। একদম শুনতে ভালো, কিন্তু এর মধ্যে নতুন কোনো বিশ্লেষণ বা গভীরতা নেই। প্ল্যাটিটিউড শব্দটা মনে রাখার কোনো সহজ উপায় আছে? অ্যাটিটিউড। হ্যাঁ, মানে একটা নীরস বা সপাট মনোভাব থেকে আসা একটা নীরস মন্তব্য। এর সাথে প্রায় দুটো শব্দকে গুলিয়ে ফেলা হয়, ব্যানাল আর ট্রাইট। হ্যাঁ, এই দুটো খুব কমন। ব্যানাল মানে খুব সাধারণ, একঘেয়ে, আর ট্রাইট কানে যা অতিরিক্ত ব্যবহারের কারণে আবেদন হারিয়েছে। কিন্তু প্ল্যাটিটিউডের বিশেষত্ব হল এটা জ্ঞানের মোড়কে পরিবেশন করা একটা ট্রাইট মন্তব্য। ভানটা থাকে যে খুব গুরুত্বপূর্ণ কিছু বলা হচ্ছে। তার মানে প্ল্যাটিটিউড ব্যবহার করে অনেক সময় ফাঁকা যুক্তিকেও ভারী করে তোলার চেষ্টা করা হয়। এটা আমাকে আরেকটা শব্দের কথা মনে করিয়ে দিচ্ছে তালিকা থেকে, স্পেশাস। এর মানে কি এরকমই কিছু? কাছাকাছি, কিন্তু আমার মতে আরও বেশি বিপজ্জনক। একটা স্পেশাস যুক্তি শুধু ফাঁকা নয়, এটা প্রতারণামূলক। প্রতারণামূলক? হ্যাঁ, অর্থাৎ যুক্তিটা আপাতদৃষ্টিতে শুনতে অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং যৌক্তিক মনে হবে, কিন্তু এর ভিত্তিটা আসলে দুর্বল বা ভুল। বিজ্ঞাপনের জগতে এর প্রচুর উদাহরণ দেখা যায়। ও হ্যাঁ, যেমন? যেমন, আমাদের এই টুথপেস্টে মাইক্রোক্লিনিং ক্রিস্টাল আছে, যা আপনার দাঁতকে করবে ঝকঝকে সাদা। শুনতে খুব বৈজ্ঞানিক মনে হচ্ছে, তাই না? একদম সায়েন্টিফিক লাগছে। কিন্তু মাইক্রোক্লিনিং ক্রিস্টাল হয়তো সাধারণ বেকিং সোডার একটা গালভরা নাম। তাহলে স্পুরিয়াস বা ভেজালের সাথে এর পার্থক্যটা কি? দুটোই তো নেতিবাচক লাগছে। পার্থক্যটা হলো সূক্ষ্মতা আর কৌশলের। স্পুরিয়াস মানে যা সরাসরি নকল বা মিথ্যা, যেমন একটা নকল ঘড়ি। আচ্ছা। এটা নিয়ে কোনো রাগঢাক নেই, ধরা পড়লে মিথ্যা প্রমাণিত হবে। কিন্তু স্পিশিয়াস যুক্তি হল এক ধরনের বৌদ্ধিক প্রতারণা। এটা আপনাকে ভুল পথে চালিত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। বাহ, এটা তো মিথ্যাকে সত্যের মতো করে উপস্থাপন করার শিল্প তাহলে। ঠিক তাই। তার মানে স্পিশিয়াস যুক্তি দিয়ে তো যে কোনো অবাস্তব পরিকল্পনাকেও বিশ্বাসযোগ্য করে তোলা সম্ভব। এটা আমাকে দুটো বিপরীতধর্মী ধারণার কথা মনে করিয়ে দিচ্ছে, কুইক্সটিক আর প্র্যাগম্যাটিক। হ্যাঁ, একদিকে অতি আদর্শবাদ, আরেকদিকে চরম বাস্তবতা। আর এই দুটো ধারণার লড়াইটাই তো পৃথিবীর সমস্ত বড় পরিবর্তন বা বিতর্কের কেন্দ্রে থাকে। কুইকটিক শব্দটা এসেছে স্প্যানিশ উপন্যাসের চরিত্র ডন কিহোটের নাম থেকে। হ্যাঁ, ডন কিহোটে। যিনি কল্পনার জগতে বাস করতেন আর উইন্ডমিলের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে যেতেন। কুইকটিক আদর্শবাদ হল মহৎ, কিন্তু বাস্তবতার সাথে তার প্রায় কোনো যোগ থাকে না। যেমন হঠাৎ করে একদিনে পৃথিবীর সব সীমান্ত তুলে দেওয়ার স্বপ্ন দেখাটা। একটা কুইকটিক আইডিয়া। হ্যাঁ, কুইকটিক হতে পারে।
আর প্র্যাগম্যাটিক মানুষটা তাহলে কি করবেন? একজন প্র্যাগম্যাটিক মানুষ বলবেন, ঠিক আছে, বিশ্ব শান্তি একটা দারুণ লক্ষ্য, কিন্তু একদিনে তো সম্ভব নয়। চলুন আপাতত দুটো বিবাদমান দেশের মধ্যে বাণিজ্য চুক্তি করে উত্তেজনা কমানোর চেষ্টা করি। মানে ধাপে ধাপে এগোনো। একদম। প্র্যাগম্যাটিজম মানে হলো যা কার্যকরী, যা বাস্তবসম্মত। মজার ব্যাপার হলো আজকের কুইকটিক স্বপ্নে কিন্তু ভবিষ্যতের প্র্যাগম্যাটিক বাস্তবতা হয়ে উঠতে পারে। এটাও ঠিক। ১০০ বছর আগে আকাশে উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটাও তো কুইকটিক কল্পনা ছিল। ঠিক তাই। এই যে কুইকজটিক আদর্শবাদ আর প্র্যাগম্যাটিক বাস্তবতার লড়াই, এটা তো প্রায়ই ক্ষমতাকে কেন্দ্র করেই হয়, তাই না? অবশ্যই। একজন আদর্শবাদী ক্ষমতাকে একভাবে দেখেন, আরেকজন বাস্তববাদী অন্যভাবে। এটা আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে, ক্ষমতা এবং কর্তৃত্বের ভাষা। যেমন ডগম্যাটিক শব্দটা প্রায়ই শোনা যায়। হ্যাঁ, এবং এটা ক্ষমতার এক বিশেষ ধরনের প্রকাশ। ডগম্যাটিক হওয়া মানে হল নিজের বিশ্বাস বা মতামতকে কোনো প্রশ্ন বা প্রমাণ ছাড়াই পরম সত্য হিসেবে মেনে নেওয়া। আর অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাও করা। ঠিক। একজন ডগম্যাটিক ব্যক্তি তর্কে হাঁটতে রাজি নন, কারণ তিনি মনে করেন তার কথাই শেষ কথা। এটা অনেকটা ধর্মীয় গোঁড়ামির মতো, কিন্তু যে কোনো বিষয়েই হতে পারে। রাজনীতি, অর্থনীতি, এমনকি শিল্প সাহিত্য নিয়েও। তাহলে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদীর সাথে ডগম্যাটিকের তফাতটা কোথায়? শুনতে তো প্রায় একই রকম লাগছে। খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে। অথরিটেরিয়ানিজম হলো একটা সিস্টেম বা কাঠামোগত বিষয়। মানে প্রাতিষ্ঠানিক। হ্যাঁ, একজন অথরিটেরিয়ান শাসক আইন করে, প্রতিষ্ঠান ব্যবহার করে মানুষের উপর নিয়ন্ত্রণ কায়েম করেন এবং আনুগত্য দাবি করেন। কিন্তু ডগমাটিজম হলো একটা মানসিকতা বা চিন্তার ধরন। ও আচ্ছা। আপনার কোনো প্রাতিষ্ঠানিক ক্ষমতা না থাকলেও আপনি নিজের ব্যক্তিগত বিশ্বাসে পুরোপুরি ডগম্যাটিক হতে পারেন। যেমন অফিসের একজন সহকর্মী হয়তো কোনো পদে নেই, কিন্তু তিনি যদি বিশ্বাস করেন যে তার কাজ করার পদ্ধতিই একমাত্র সঠিক, আর অন্য কোনো পদ্ধতির কথা শুনতেও রাজি নন, তাহলে তার আচরণটা ডগম্যাটিক। সব অথরিটেরিয়ান ব্যক্তিই ডগম্যাটিক, কিন্তু সব ডগম্যাটিক ব্যক্তির হাতে ক্ষমতা থাকে না। দারুণ পয়েন্ট। তার মানে এই ডগম্যাটিক বা অথরিটেরিয়ান ক্ষমতার মুখোমুখি হলে মানুষের প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়। আমাদের তালিকায় কনসিলিয়েটরি এবং ডেফারেন্স নামে দুটো শব্দ আছে, যা হয়তো এই প্রতিক্রিয়াগুলোকেই বোঝায়। একদম। কনসিলিয়েটরি মনোভাব হল উত্তেজনা প্রশমন করার একটা চেষ্টা। ধরুন দুটো কক্ষের মধ্যে তীব্র ঝগড়া চলছে। আচ্ছা। তখন যদি তৃতীয় একজন এসে বলেন, দেখুন, দুজনের কথাতেই যুক্তি আছে, আমরা কি একটা মাঝামাঝি সমাধানে আসতে পারি? এই মনোভাবটাই হল কনসিলিয়েটরি বা মীমাংসামূলক। উদ্দেশ্য হলো শান্তি ফিরিয়ে আনা। হ্যাঁ, সম্পর্ক টিকিয়ে রাখা। আর ডেফারেন্স? ডেফারেন্স হল সম্মান বা শ্রদ্ধা থেকে কারো মতামত বা সিদ্ধান্তকে মেনে নেওয়া। এটা কিন্তু কমপ্লায়েন্স বা বাধ্য হয়ে মেনে নেওয়ার মতো নয়। এর মধ্যে একটা সচকৃত ব্যাপার আছে। ঠিক। ডেফারেন্সের মধ্যে একটা সচকৃত সম্মানের ব্যাপার থাকে। যেমন আমরা একজন অভিজ্ঞ ডাক্তারের মতামতের প্রতি ডেফারেন্স দেখাই, কারণ আমরা তার জ্ঞানকে সম্মান করি। অথবা পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি। একদম। এখানে জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই, পুরোটাই শ্রদ্ধার সম্পর্ক। এই যে বিভিন্ন রকম মনোভাব, কখনো ডগম্যাটিক, কখনো কনসিলিয়েটরি, এগুলো তো মানুষের কথা বলার ধরনেই প্রকাশ পায়। অবশ্যই পায়। যা আমাদের আলোচনার তৃতীয় অংশে নিয়ে আসে, যোগাযোগ এবং ভাষা। যেমন আমরা প্রায়ই বলি অমুক খুব আর্টিকুলেট বক্তা, আবার কখনো বলি এলোকোয়েন্ট। দুটোই কি এক? প্রায় এক, কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে যা বক্তার প্রভাবকে পুরোপুরি বদলে দিতে পারে। আর্টিকুলেট হওয়া মানে নিজের সংজ্ঞাকে পরিষ্কারভাবে, গুছিয়ে এবং স্পষ্টভাবে প্রকাশ করতে পারা। মানে কথার জড়তা থাকে না। হ্যাঁ, একজন আর্টিকুলেট ব্যক্তি জটিল বিষয়কেও সহজ করে বুঝিয়ে বলতে পারেন। তাহলে এলোকোয়েন্ট হওয়াটা কি? এলোকোয়েন্স হল আর্টিকুলেশনের পরের ধাপ। একজন এলোকোয়েন্ট বক্তা শুধু স্পষ্টভাবেই কথা বলেন না, তার কথায় একটা শিল্প থাকে, একটা আবেগ থাকে। তার ভাষা শ্রোতাকে অনুপ্রাণিত করার, তাদের হৃদয়ে স্পর্শ করার ক্ষমতা রাখে। একটা উদাহরণ দেয়া যায়? যেমন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি একজন আর্টিকুলেট বক্তা ছিলেন, কিন্তু তার আই হ্যাভ এ ড্রিম ভাষণটি তাকে এলোকোয়েন্ট প্রমাণ করে। তিনি শুধু তথ্য দেননি, তিনি একটা স্বপ্নকে মানুষের মনে গেঁথে দিয়েছিলেন। এর ঠিক উল্টোটাও তো হয়, তাই না? যেখানে কথার কোনো সারবস্তু নেই, কিন্তু শব্দের খুব আড়ম্বর। ঠিক তাই। আর সেই ধরনের ভাষার জন্য একটা দারুণ শব্দ আছে, বম্বাস্টিক। বম্বাস্টিক। মনে রাখার সহজ উপায় হল বম্ব,
যেমন বোমা ফাটলে প্রচণ্ড আওয়াজ হয়, কিন্তু আদতে তা ধ্বংস ছাড়া কিছু করে না। তেমনি বম্বাস্টিক ভাষায় বড় বড় জমকালো শব্দের প্রচুর ব্যবহার থাকে। কিন্তু ভেতরে কোনো গভীর অর্থ বা যুক্তি থাকে না? একদম। রাজনৈতিক বক্তৃতায় এর ব্যবহার খুব বেশি দেখা যায়, যেখানে ফাঁকা প্রতিশ্রুতিকে ভারী ভারী শব্দ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। একদিকে বম্বাস্টিক ভাষা, অন্যদিকে এমন মানুষও তো আছেন যারা খুব কম কথা বলেন, কিন্তু তাদের প্রত্যেকটা শব্দের অনেক ওজন থাকে। এই ধরনের যোগাযোগের কি কোনো নাম আছে? আছে, এবং এর পেছনের ইতিহাসটাও মজার। শব্দটা হল ল্যাকনিক। লেকনিক? প্রাচীন গ্রিসের স্পার্টা শহরের আরেক নাম ছিল ল্যাকনিয়া। সেখানকার অধিবাসীরা, মানে স্পার্টান যোদ্ধারা, খুব অল্প কথায় মনের ভাব প্রকাশের জন্য বিখ্যাত ছিল। ও, তাই নাকি? হ্যাঁ, তাদের কাছে বাকপটুতার চেয়ে কাজের মূল্য বেশি ছিল। সেই থেকেই ল্যাকনিক শব্দটির অর্থ দাঁড়িয়েছে সংক্ষিপ্ত কিন্তু অর্থপূর্ণ, যেখানে 10টা শব্দ দিয়ে যা বলা যেত সেটা 2টো শব্দে বলে দেওয়া। বাহ! কিন্তু ভাষা তো সবসময় এত সৎভাবে ব্যবহৃত হয় না। অনেক সময় মানুষ সত্যিটাকে এড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ঘোলাটে ভাষা ব্যবহার করে। তালিকার ইকুইভোকেট শব্দটা কি একথাই বলছে? একদম। ইকুইভোকেট করা মানে হল ইচ্ছাকৃতভাবে এমন ভাষা ব্যবহার করা যার একাধিক অর্থ হতে পারে, যাতে সরাসরি মিথ্যা না বলেও সত্যিটাকে আড়াল করা যায়। এটা অ্যাম্বিগুয়াস বা অস্পষ্ট হওয়ার থেকে আলাদা। হ্যাঁ, আলাদা। অ্যাম্বিগুয়াস পরিস্থিতি স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে, কিন্তু ইকুইভোকেশন একটা সচেতন কৌশল। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একজন রাজনীতিবিদকে প্রশ্ন করা হলো, আপনি কি ট্যাক্স বাড়াবেন? তিনি সরাসরি হ্যাঁ বা না না বলে উত্তর দিলেন, আমি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করব। এটা তো ক্লাসিক উত্তর। এটাই ইকুইভোকেশনের ক্লাসিক উদাহরণ। তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এবং এমন একটা কথা বললেন যা যে কোনো দিকেই ব্যাখ্যা করা যায়। এর স্মারক হতে পারে ইকুই মানে সমান, আর ভোকেট মানে কণ্ঠ। মানে একই সাথে দুই গলায় কথা বলা। ঠিক, যাতে পরে সুবিধামতো একটাকে বেছে নেওয়া যায়। এই যে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা বা সত্যকে আড়াল করা, এটা তো সরাসরি নৈতিকতার প্রশ্নে চলে আসছে, নাইনন। যা আমাদের আলোচনার শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যেমন স্যাংটিমোনিয়াস শব্দটা, এর মানে কি? স্যাংটিমোনিয়াস মানে হল ভণ্ড ধার্মিক বা লোক দেখানো নীতিবান। যে ব্যক্তি প্রকাশ্যে নিজেকে অন্যদের চেয়ে বেশি নৈতিক হিসাবে জাহির করেন, কিন্তু গোপনে তার আচরণ ঠিক উল্টো, তাকে স্যাংটিমোনিয়াস বলা হয়। এটা কি পায়েটি এর বিপরীত? ঠিক এর বিপরীত। পায়েটি হল আন্তরিক ভক্তি ও শ্রদ্ধা, আর স্যাংটিমোনিয়াস হল ভক্তির ভান। এটা এক ধরনের নৈতিক শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা, যা আসলে ভণ্ডামি। আর যখন কেউ নিজের ভুল বা ভণ্ডামি বুঝতে পারে, তখন তার অনুশোচনার জন্য কি কোনো বিশেষ শব্দ আছে, যেমন কন্ট্রাইট? কন্ট্রাইট হওয়া মানে শুধু দুঃখিত বলা নয়, এটা আরও অনেক গভীর। কন্ট্রাইট মানে হল নিজের ভুলের জন্য তীব্র অনুশোচনা, অপরাধবোধ এবং অনুতাপে ভোগা। মানে মন থেকে ভুল স্বীকার করা। হ্যাঁ, যখন কেউ মন থেকে নিজের ভুল স্বীকার করে এবং তার জন্য অনুতপ্ত হয়, তখন তার অবস্থাকে কন্ট্রাইট বলা হয়। এর মধ্যে একটা শুদ্ধ হওয়ার ইচ্ছা বা প্রায়শ্চিত্ত করার আকাঙ্ক্ষা থাকে। আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা নৈতিক অবক্ষয়ের দুটো স্তর নিয়ে কথা বলতে পারি, আনস্ক্রুপুলাস এবং ডিপ্রাভিটি। দুটোই তো খুব নেতিবাচক। হ্যাঁ, কিন্তু এদের গভীরতার মধ্যে অনেক তফাৎ। আনস্ক্রুপুলাস ব্যক্তি হল সে, যার কোনো নৈতিকতার বালাই নেই। সে নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো নিয়ম ভাঙতে বা অনৈতিক কাজ করতে প্রস্তুত। যেমন একজন অসৎ ব্যবসায়ী। ঠিক, একজন আনস্ক্রুপুলাস ব্যবসায়ী ক্রেতাকে ঠকাতে দুবার ভাববেন না। এটা মূলত তার কাজ বা আচরণকে বর্ণনা করে। তাহলে ডিপ্রাভিটি আরও খরাক। অনেক বেশি। ডিপ্রাভিটি কোনো নির্দিষ্ট কাজ নয়, এটা একটা চারিত্রিক অবস্থা। এর মানে হল নৈতিকতার চূড়ান্ত অবক্ষয় বা পতন। একটা অবস্থা, কোনো কাজ নয়। হ্যাঁ, একজন আনস্ক্রুপুলাস ব্যক্তি হয়তো শুধু ব্যবসায়িক ক্ষেত্রে অসৎ, কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি অন্যরকম হতেও পারেন। কিন্তু ডিপ্রাভিটি হল একটা সম্পূর্ণ কলুষিত বা বিকৃত নৈতিক অবস্থা,
যেখানে ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে। তার মানে আনস্ক্রুপুলাস হলো অনৈতিক কাজ করা। আর ডিপ্রাভিটি হল নৈতিকভাবে ভেতর থেকে পচে যাওয়া। তাহলে পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে আমরা শুধু কিছু কঠিন শব্দের অর্থ শিখিনি, আমরা আসলে ভাষা কিভাবে কাজ করে তার একটা গোপন নকশা আবিষ্কার করেছি। একদম এই শব্দগুলো হলো সেই নকশার একটা গুরুত্বপূর্ণ বিন্দু। একদম আর এই সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে পারাটা একটা শক্তিশালী হাতিয়ার। এটা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে শানিত করে। হ্যাঁ, তা তো বটেই। এরপর যখন আমরা কোনো স্পেশিয়াস যুক্তি শুনব বা কোনো বম্বাস্টিক বক্তৃতা কিংবা কারো স্যাংটিমোনিয়াস আচরণ দেখব, আমরা হয়তো আগের চেয়ে সহজে সেটাকে চিহ্নিত করতে পারব। মানে আমাদের চিন্তার স্বচ্ছতা বাড়বে। ঠিক, এটা শুধু জিআরই পরীক্ষার জন্য নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনে তথ্য আর মিথ্যার জঙ্গল পাড়ি দেওয়ার জন্য একটা ম্যাপের মতো। দারুণভাবে বললেন। তাহলে আজকের আলোচনার পর আমাদের শ্রোতাদের জন্য ভাবার মতো একটা বিষয় রেখে দেওয়া যাক। অবশ্যই, আজকের আলোচনার পর ভাবার মতো একটি বিষয় হল এই শব্দগুলোর জ্ঞান আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে বদলে দিতে পারে। আমরা যখন খবর দেখি, রাজনৈতিক বক্তৃতা শুনি বা সাধারণ মানুষের সাথে কথা বলি, তখন কি আমরা এই সূক্ষ্ম পার্থক্যগুলো ধরতে পারব? যেমন, কখন একটি প্রাগম্যাটিক বা বাস্তববাদী সিদ্ধান্ত আসলে আনস্ক্রুপুলাস বা নীতিহীন হয়ে ওঠে, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা কখন একটি কনসিলিয়েটরি বা মীমাংসার মনোভাব কেবলই দুর্বলতা হিসেবে প্রকাশ পায়, যেখানে আসলে রুখে দাঁড়ানো দরকার ছিল। এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে ভাষার প্রয়োগ এবং মানুষের আসল উদ্দেশ্য সম্পর্কে আমাদের ধারণা আরও অনেক গভীর হবে।